এই মিনারের উচ্চতা কিন্তু 84 ফুট। 1655 সালে তৈরি করা এই গেট আলাউদ্দিন হুসেন শাহ এর নির্মাণ কার্য শুরু করেছিল। এই যে এই পুকুরটার নাম হচ্ছে রূপসাগর। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রধান শিষ্য আছে কদম রসুল মসজিদের ভেতরেই আছে হজরত মোহাম্মদের পায়ের ছাপ। আর এই চৈতন্য মহাপ্রভু কিন্তু 1515 সালে বৃন্দাবনে যাওয়ার আগে এইখানে কিছুদিন ছিলেন। এই যে শিকল, একসময় জাহাজ বেঁধে রাখা হতো এই শিকল দিয়ে। গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর, যা একসময় পাল, সেন এবং বঙ্গীয় সালতানাত সহ বিভিন্ন রাজবংশের অধীনে বাংলার রাজধানী হিসাবে কাজ করেছিল। বর্তমান পশ্চিমবঙ্গের মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত গৌড় ছিল এক 7ম শতাব্দী থেকে 16 শতাব্দী পর্যন্ত বাণিজ্য, রাজনীতি এবং সংস্কৃতির একটি সমৃদ্ধ কেন্দ্র। শহরটি তার স্থাপত্যের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার এবং বড়সোনা মসজিদের মতো বিশাল মসজিদ, প্রাসাদ এবং প্রবেশদ্বার, যা এর গৌরবময় অতীতকে প্রতিফলিত করে। নদীর গতিপথ পরিবর্তন এবং আক্রমণের কারণে এর পতন হওয়া সত্ত্বেও গৌড় একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থান হিসাবে রয়ে গেছে। আমার আজকের পর্বে থাকছে পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত গৌড়ের গল্প। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আরও একটা জার্নি গৌড়ে চেপে গৌড় দর্শন। গুড মর্নিং, ট্রাভেলার সুমনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আছি মালদাতে, যেটা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আর এই মালদা থেকেই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে গৌড়, যেটা মালদা তথা পশ্চিমবঙ্গের এক সময়ের রাজধানী ছিল। আর আমি কিন্তু আজকে একা, মানে সোলো ট্রাভেল করব না। আজকে আমার সঙ্গে আছে আমার অনেক কটা ভাগ্নে আছে। আমার ভাগ্নে পার্থদা, যদিও বা আমার থেকে বড়, আমি দাদা বলি। আছে বিশ্বদা, আমার থেকে অনেক বড়, আমার ভাগ্নে হয়। আছে বিট্টু, আমার সমবয়সী প্রায় বলতে গেলে, বা ভাইয়ের মতো, তাকে আমি বিট্টু বলেই ডাকি। আর সঙ্গে আজকে আমার ভিডিওতে দেখাচ্ছি আমার বাবাকে। আমার বাবাও আমার সঙ্গে আজকে যাবে গৌড়ে। তো আমরা আজকে সবাই মিলে গ্রুপ ট্যুর করব এই ভিডিওতে। আমি রথবাড়ি থেকে একটা অটো বুক করে নিয়েছি। অটোতে কি রেট না আছে সেগুলো আমি আপনাদের পরে জানাবো। তার আগে কি কি জায়গা ঘুরে দেখাবো সেটাও আপনাদের গেলেই বুঝতে পারবেন আপনারা। আর আপনাদের যদি গৌড় দেখতে হয় তাহলে আপনাদের তো স্টেশনে যেরকম আসতে হবে, ওখান থেকে টোটো বা অটো নিয়ে আসতে হবে রথবাড়িতে। রথবাড়ি থেকে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন, এখান থেকে আপনারা গৌড় ঘুরে দেখতে পারেন। আর এই রথবাড়ি এরিয়াতেই আপনারা হোটেলও পেয়ে যাবেন, আর যদি থাকতে হয় আপনাদের এখানে। রথবাড়ি থেকে আর আমরা যেখানে যাচ্ছি গৌড় মালদা, তার দূরত্ব মোটামুটি ধরে নিন 25 কিলোমিটার, আর টাইম লাগবে ওই রকম 40 মিনিট মতো। আর এর ফাঁকে আমরা দেখে নিই কিভাবে আমি কলকাতা থেকে মালদা এসে পৌঁছালাম। টাইম এখন 9:21, আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। গন্তব্য মালদা টাউন। আর এই মালদা যাওয়ার জন্য আমি যেই ট্রেনটাকে বেছে নিয়েছি সেটা হলো গৌড় এক্সপ্রেস। ট্রেন আছে 10:05। আমার হাটে মোটামুটি আধা ঘন্টা মতো টাইম আছে। ততক্ষণ একটুখানি চায় চুমুক দেওয়া যাক, তারপরে গিয়ে ট্রেনে উঠব। এই গৌড় এক্সপ্রেস কিন্তু 2024 সালের 27শে ডিসেম্বর LHB কোচে পরিণত হয়েছে। আগে এই ট্রেনটা ICF কোচ নিয়ে রান করত। ট্রেন আমার দিয়ে দিয়েছে, এবার এগোতে হবে। 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। মালদা টাউন যাওয়ার জন্য কিন্তু আপনারা আরও অনেক ট্রেন পেয়ে যাবেন, কিন্তু আমার মনে হয় এই ট্রেনটা বেটার, কারণ রাত্রিবেলা জার্নি করবেন, শুয়ে পড়বেন, সকালবেলা উঠে একদম ভোর ভোর মালদায় পৌঁছে যাবেন। একটা দাদা, একটা জলের বোতল দিন তো। একটা জলের বোতল নিয়ে নিলাম। আর আমি আজকে স্লিপার কোচে জার্নি করব। আমার
কোচ নাম্বার হচ্ছে S3 আর বার্থ নাম্বার 54। আর এই শিয়ালদা থেকে মালদা টাউন যেতে স্লিপারে আমার ভাড়া লেগেছে 225 টাকা। মালদা টাউন যেতে গেলে আপনাদের গৌড় এক্সপ্রেস বাদ দিয়ে আরও অনেক ট্রেন যায়, মানে মালদাতে বা উত্তরবঙ্গে যেতে গেলে এরকম কোনো অসুবিধা হবে না। উত্তরবঙ্গ এক্সপ্রেসও আপনার মালদার ওপর দিয়েই যায়, আর পদাতিক এক্সপ্রেস যায়, হাটেবাজার এক্সপ্রেসও পেয়ে যাবেন। এছাড়া অনেক ট্রেন আছে, আপনারা যদি IRCTCর মানে ওয়েবসাইটটা চেক করেন তাহলে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। চলে এলাম S3-তে। এবার আমাকে সামনের দিক দিয়ে উঠতে হবে। টাইম এখন 10:05, আর গৌড় এক্সপ্রেস তার নির্ধারিত সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। ট্রেন তো ছেড়ে দিল, এখন আর বাইরে আর দেখানোর কিছু নেই, চারিদিকে তো অন্ধকার। তো এখন আমি শুয়ে পড়ব। দেখা হচ্ছে কালকে। শুরু করছি আরও একটা জার্নি গৌড়ে চেপে গৌড় দর্শন। টাইম এখন 6:07, আর আমি এইমাত্র পৌঁছে গেলাম মালদা স্টেশনে। শিয়ালদা থেকে আর মালদা টাউন পর্যন্ত আসতে সময় নিলেও মোটামুটি ধরে নিন 8 ঘন্টা মতো, আর ডিস্টেন্স কভার করলো 349 কিলোমিটার। এখন এখান থেকে বাইরের দিকে যাব, এই যে সামনে এক্সিট, আর এখান থেকে আমরা বাইরের দিকে বেরোবো। এখানে মালদা স্টেশন কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে পড়ে যাওয়ায় নতুন করে ঢেলে সাজানো হচ্ছে মালদা স্টেশনটাকে। দারুণ কিন্তু ব্যাপার, দারুণ কিন্তু লাগছে, আপনাদের আমি দেখাচ্ছি। গৌড়ে ঘুরতে গেলে প্রথমে আপনাদের যেতে হবে রথবাড়িতে। অটোতে ভাড়া নেবে 10 টাকা মতো। তারপরে ওখান থেকে কোনো একটা টোটো বা অটো করে আপনাদের গৌড় ঘুরতে হবে। আপনারা যারা আসবেন তারা এই রথবাড়ি এরিয়ায় অনেক হোটেল টোটেল পেয়ে যাবেন। ওখানে আপনারা হোটেলে থেকে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার গৌড় ঘুরতে যেতে পারেন। আমার এখানে রিলেটিভের বাড়ি আছে, তো আমি এখন রিলেটিভের বাড়ি যাব, ওখানে উঠবো, আর ওখানে ফ্রেশ হয়ে তারপরে আমি বেরোবো গৌড়ের উদ্দেশ্যে। সামনে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকান থেকে আমি চা খেয়ে নেব। কলকাতাতে এত ঠান্ডা নেই, মানে ঠান্ডা কমে গেছে অনেকটা, তবে মালদায় এসে দেখলাম যে সকালবেলা করে মোটামুটি ঠান্ডা আছে। আর এই ঠান্ডাতে এরকম একটু গরম চায় চুমুক, দারুণ ব্যাপার। বর্তমানে গৌড় একসময় লক্ষণাবতী বা লক্ষ্ণৌতি নামে পরিচিত ছিল। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশই পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায়, এবং কিছুটা অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শহরটির অধিকাংশই ছিল গঙ্গা নদীর পূর্ব পারে, তবে গঙ্গা নদীর বর্তমান প্রবাহ গৌড় ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে। এই যে সামনের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে NH34। এইটা সামনে দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে, কলকাতার দিকে চলে যাচ্ছে, আর এই রাস্তাটাই পেছন দিকে যাচ্ছে, নারায়ণপুরের দিকে যাচ্ছে। এই যে NH34, এখান থেকে আমরা বাঁদিকে ঢুকে গেলাম। এই মোড়টার নাম সুস্থানী মোড়। এটা থেকে সোজা যেতে হবে সামনের দিকে। গৌড়ে প্রবেশ করার আগেই
দাঁড়িয়ে গেলাম একটা স্তম্ভের সামনে। গৌড়ের অনেকটাই আমরা কাছে চলে এসেছি। আস্তে আস্তে প্রথম একটা স্তম্ভ দেখতে পেলাম, সেটা হচ্ছে দুটি পাথরের স্তম্ভ। এই পাথরের স্তম্ভটা কিন্তু গৌড় দুর্গেরই একটা অংশ। এই যে সামনে এই রোডটা দিয়ে আমরা এলাম, এসে এই সাইডের এই মোড়টা দিয়ে এই দিকে ঢুকলাম। ঢুকেই সামনে দেখতে পাবেন এরকম একটা গেট বানানো আছে। এই জায়গাটার মানে এই মোড়টার নাম হচ্ছে পেঁয়াজবাড়ি মোড়। এখান থেকে সোজা চলে যাচ্ছে গৌড়ের দিকে। এখানে আসলে আপনারা থাকতেও পারেন, মানে আপনাদের যদি এখানে এসে যদি মনে হয় যে একটু আমরা গৌড়ের কাছাকাছি কোনো জায়গায় থাকবো, আমরা একদম মালদা টাউনে থাকবো না, তাহলেও থাকতে পারেন। এখানে একটা গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসে এসেও আপনারা থাকতে পারেন। টাইম হয়েছে এখন 1টা, আর আমি এখন পৌঁছে গেলাম মানে মালদা টাউন থেকে 17 কিলোমিটার পথ অতিক্রম করে রামকেলি মন্দিরের সামনে। সামনেই দেখতে পাচ্ছেন রামকেলির মন্দির, চৈতন্যদেবের মূর্তি আছে খুব বড়। আর এই চৈতন্য মহাপ্রভু কিন্তু 1515 সালে বৃন্দাবনে যাওয়ার আগে এইখানে কিছুদিন ছিলেন। আর এখানে চৈতন্য মহাপ্রভুর একটা পদচিহ্ন আছে, আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই যে এই মন্দিরের ভেতরেই আছে মহাপ্রভুর পায়ের চিহ্ন। মন্দির থেকে একটু পেছন দিকে গেলেই আপনারা দেখতে পাবেন মদন মোহনজিউর মন্দির। আমি যাচ্ছি, গিয়ে আপনাদের সেই মন্দিরটাও গিয়ে দেখিয়ে দিচ্ছি একবার। সামনেই হচ্ছে মন্দিরের গেট, লেখা আছে মদন মোহনজিউ মন্দির, আর এই হলো মন্দির। গৌড়ে যেতে গেলে কিন্তু এই রামকেলির মন্দির আগে পড়বে, আপনারা এখানে নেবে দেখে তারপরেই এগোবেন। সামনে যেতে যেতে আমি একটা পুকুরের সামনে দাঁড়ালাম। এই যে এই পুকুরটার নাম হচ্ছে রূপসাগর। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রধান শিষ্য আছে রূপ গোস্বামী, তিনি নাকি এই পুকুরে স্নান করত, যার ফলে এই পুকুরটার নাম হয়েছে রূপসাগর। টাইম এখন 1:20 আর আমি পৌঁছে গেছি গৌড়ের ঐতিহ্যবাহী জায়গায় বারোদুয়ারি মসজিদের সামনে। এই সামনে দেখতে পাওয়া যাচ্ছে বারোদুয়ারি মসজিদ। আমরা এর ভেতর দিয়ে ঢুকবো আর আপনাদের দেখাবো। সামনেই আছে বারোদুয়ারি মসজিদ, যেটাকে বড়সোনা মসজিদও বলা হয়। টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এর হচ্ছে দরজা আছে, কিন্তু তবু এটাকে বলা হয় বারোদুয়ারি মসজিদ। রামকেলি মন্দির থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বড়সোনা মসজিদ, যা গৌড়ের স্থাপত্য কীর্তিগুলোর মধ্যে সবথেকে বড়। এই বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদের কাজ সুলতান হোসেন শাহ শুরু করলেও শেষ পর্যন্ত এর কাজ সমাপ্ত করতে পারেননি। পরবর্তীকালে সুলতান হোসেন শাহর পুত্র
নাসিরউদ্দিন এই মসজিদের কাজ সম্পন্ন করেন 1526 খ্রিস্টাব্দে। এই মসজিদের উচ্চতা কিন্তু 20 ফুট, আর যে দৈর্ঘ্যটা আছে সেটা 168 ফুট, আর প্রস্থ কিন্তু 76 ফুট। বড়সোনা মসজিদ কে নির্মাণ করেছেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। 19 শতকের প্রথম দিকে মেজর ফ্রাঙ্কলিন মসজিদের নিকটে একটি শিলালিপি আবিষ্কার করেন। এটিকে এই মসজিদের শিলালিপি বলেই মনে করা হয়। এতে উল্লেখিত সময় 1526 খ্রিস্টাব্দ থেকে অনুমান করা হয় যে সুলতান নাসিরউদ্দিন কর্তৃক মসজিদটি নির্মিত। বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ দেখা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদের পাশেই আছে একটা মন্দির, এটা হচ্ছে ছিন্নমস্তার মন্দির। আমি সামনে থেকে বন্ধ আছে, আমি বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো ছিন্নমস্তার মন্দির। গৌড়ের কোনো জায়গায় কোনো রকম এন্ট্রি ফি নেওয়া হয় না। গৌড়ের কোনো জায়গায় এন্ট্রি ফি নেওয়া হয় না, মানে এটাই হচ্ছে অবাক লাগা ব্যাপার। কলকাতার বড় বড় যেগুলো দেখার জিনিস আছে সব জায়গায় এন্ট্রি ফ্রি নেয়, কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো রকম কোনো এন্ট্রি ফ্রি নেওয়া হয় না। অথচ দেখুন এত ঐতিহ্যবাহী জায়গা। ভাগনা বলো কেমন লাগছে? দুর্দান্ত, দারুণ লাগছে। তোমাদেরই তো জায়গা, কতবার এসছো এই জায়গায়? তোমাদের কেমন লাগছে সেটা বলো। আমার তো দারুণ লাগছে। তোমরা কবার এসছো এখানে? আমরা অনেকবার এসছো। আমাদের জন্মভূমি, আমরা এসেছি এবং আনন্দ করেছি। আমরা চাইবো আরও প্রত্যেকে আসুক, দেখে যাক এবং নিজের অনুভূতি নিয়ে যাক। বারোদুয়ারি মসজিদ থেকে কিছুটা দূরেই রয়েছে দাখিল দরজা বা সেলামি দরজা। বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন এই দাখিল দরওয়াজায়। সামনেই আছে দাখিল দরওয়াজা, কিন্তু এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমি যতটা পারবো আপনাদের দেখাবো। এই যে দাখিল দরওয়াজা, এর কিন্তু আরেকটা নাম সেলামি দরওয়াজাও, আর এটা হচ্ছে এই দুর্গে প্রবেশ করার প্রধান ফটক। এটি ছিল গৌড় দুর্গে প্রবেশের প্রধান দ্বার। প্রায় 60 ফুট উঁচু এবং 73 ফুট চওড়া এই দরজাটি ছোট ছোট ইট ও পাথর দিয়ে তৈরি করেছিলেন সুলতান নাসিরউদ্দিন মামুদ শাহ 1435 থেকে 1459 খ্রিস্টাব্দের মধ্যে। দরজাটির ভেতরের পথটি বেশ চওড়া, তাই সাওয়ারি সহ হাতি খুব সহজেই এই দরজার ভেতর দিয়ে প্রবেশ করে যেতে পারত। দরজার দুপাশ থেকে তপধ্বনি করে সুলতান এবং ঊর্ধ্বধন রাজপুরুষদের সম্মান প্রদর্শন করা হতো, তাই এই দরজার আরেক নাম সেলামি দরজাও। টাইম এখন 2:42, আর আমি পৌঁছে গেলাম ফিরোজ মিনারের সামনে। দাখিল দরওয়াজা থেকে ফিরোজ মিনার আসতে অটো করে আমার সময় লাগলো 2 থেকে 3 মিনিট মতো। সামনের দিকে ঢুকবো, সামনেই আছে ফিরোজ মিনার। সামনের দিকে ঢুকে আপনাদের আমি দেখাবো। এই সামনে গেট, আর এই সামনে দিয়ে ঢুকতে হবে, আর এটাই হলো ফিরোজ মিনার। দাখিল দরজা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত 5 তলা বিশিষ্ট এই মিনার, যেটি তুগলকি স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। যদিও প্রথম 3 তলা বহুভুজ বিশিষ্ট এবং চূড়ান্ত 2টি তলা বৃত্তাকারে তৈরি। এই ফিরোজ মিনার হাফসি বংশের সুলতান ফিরোজ শাহ 1485 থেকে 1489 সালের মধ্যে
তৈরি করেছিলেন। এই মিনারের উচ্চতা কিন্তু 84 ফুট আর পরিধিটা হচ্ছে 62 ফুট। মিনারটি ফিরোজ শাহের যুদ্ধক্ষেত্রে বিজয়ের কথা স্মরণ করায়। প্রথা অনুসারে মিনারের উচ্চতা সম্পর্কে সন্তুষ্ট না হওয়ায় ফিরোজ শাহ শীর্ষস্থল থেকে কিছুটা ভেঙে দিয়েছিলেন, কেননা তিনি চেয়েছিলেন যে মিনারটি দীর্ঘতর হোক। হয়ে গেল আমার ফিরোজ মিনার দেখা, দারুণ অভিজ্ঞতা। টাইম এখন 3:01 আর আমি পৌঁছে গেলাম গৌড়ের একটা অনেক বড় স্থাপত্যের সামনে। স্থাপত্যটা যদিও বা ভেঙে চুরে একদম মানে অল্প কিছুটা অংশ বাকি আছে, আমি আপনাদের দেখাচ্ছি সেই স্থাপত্য। আমার এ পাশ দিয়ে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এই প্রাচীরটাই হলো 22 গজি প্রাচীর। সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ 1412 খ্রিস্টাব্দে এই গৌড় দুর্গের চারিপাশ দিয়ে এই প্রাচীর নির্মাণ করেছিলেন। প্রাচীরটা দেখুন একদম ওপর থেকে নিচ পর্যন্ত চলে আসে, আর এই রকম প্রাচীরের মাঝখানে এই রকম একটা করে কুটুরি টাইপের করা আছে। সামনে দেখুন এর মানে ভাঙাচোরা, মানে প্রাচীরটা যে কত বছরের পুরনো ভেঙে চুরে যাচ্ছে আস্তে আস্তে তার প্রমাণ দেখুন। এই সাইড দিয়ে পুরো একদম ভেঙে গেছে দেখুন। 1412 খ্রিস্টাব্দে তৈরি করা এই প্রাচীর, একটু হাত দিয়ে অবশ্যই দেখব। পুরো ইট আর এটা কি, এ দেখুন মাটি দিয়ে তৈরি করা, ইট আর মাটি দিয়ে তৈরি করা এই প্রাচীর। আগেকার দিনে এই দিয়েই তৈরি করতো। 1412 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ গৌড় দুর্গের চারিপাশ দিয়ে তৈরি করেছিলেন এই প্রাচীর। প্রাচীরটি নিচের দিকে মোটা এবং উপরের দিকে যত গেছে তত সরু হয়ে গেছে। প্রাচীরটির পরিমাপ নিচের দিকে 15 ফিট আর উপরের দিকে 9 ফিট। 22 গজি প্রাচীরের উল্টো দিকেই আছে রাজা বল্লাল সেনের বাড়ি বা ধ্বংসস্তূপ। শোনা যায় পুরাতত্ত্ববিদ বিমল বন্দ্যোপাধ্যায় এক মাটির ঢিবি খুঁড়ে আবিষ্কার করেন এই স্থাপত্য। কেমন লাগছে আপনাদের ইতিহাসের সাক্ষ্য বহনকারী মালদার গৌড়? অবশ্যই কমেন্ট করে জানান। আমরা গৌড় ঘুরতে ঘুরতে আরও একটা মন্দিরে ঢুকে পড়েছি। মন্দিরটা হচ্ছে নতুন, সামনে ভগবান শিব বিরাজমান, সঙ্গে নন্দী ভগবানও আছে। গিয়ে দেখাচ্ছি আপনাদের, খুব ভালো লাগবে। এই হলো ভগবান শিব, আর তার পাশে নন্দী ভগবান বিরাজমান, আর এই হলো ত্রিশূল। এটা গয়েশ্বরী মন্দির, মাতৃগয়া। এখানে রামচন্দ্র ত্রেতাযুগে আসলেন, সীতা দেবীর মাকে এখানে পিণ্ডদান করলেন। তা আজও এইখানে এই পিণ্ড সেই রামকালী মেলার সময় এখানে পিণ্ডদান হয়। তা মহাপ্রভু এখানে আসলেন, নির্দিষ্ট করে গেলেন যে এখানে সীতা দেবীর মাকে যখন পিণ্ডদান করে গেলেন তাহলে এখানে মাতৃকুলে পিণ্ডদান হবে। তাই গয়েশ্বরী মন্দিরে এখানে মাতৃকুলে পিণ্ডদান হন। টাইম এখন 3:50 আর আমি চলে এলাম লুকোচুরি দরওয়াজার সামনে। সামনেই আছে আমার লুকোচুরি দরওয়াজা। অসাধারণ সুন্দর এই দরওয়াজা, আমি আপনাদের দেখাচ্ছি। এই হলো লুকোচুরি দরওয়াজা। গুমতি দরওয়াজার উত্তর দিকে অবস্থিত এই লুকোচুরি দরওয়াজা। গুমতি দরওয়াজাতে আমরা যাব একটু পরে। আর এই স্থাপত্যটা মুঘলদের সময়ে হয়েছিল। মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা 1655 খ্রিস্টাব্দে এই দরওয়াজা নির্মাণ করেছিলেন। 3 তলা বিশিষ্ট এই লুকোচুরি দরওয়াজা কিন্তু গৌড় দুর্গের প্রধান রাজকীয় পথ। এই লুকোচুরি দরজার উচ্চতা 65 ফুট এবং চওড়া 42 ফুট। দরজাটির দুদিকে রয়েছে প্রহরীদের ঘর ও ওপরে রয়েছে নবতখানা। এটা হচ্ছে দরজা, আর দরজার দুই দিকে আছে, এইদিকে আর এই দিকে প্রহরী ঘর আছে।
আর এই প্রহরী ঘর দিয়ে আমি যদি ওপর দিকে একটুখানি উঠি তাহলে ওপর দিকে দেখতে পাবেন, এই দেখুন এখনও দেখা যাচ্ছে নবতখানাগুলোকে। 1655 সালে তৈরি করা এই গেট, হাত দিয়ে একটু অবশ্যই তো ছুঁতে দেখতেই হয়, অসম্ভব দারুণ লাগছে। মানে এত বছরের পুরনো, এত বছরের ইতিহাসের সাক্ষ্য বহনকারী এই গেট, অসম্ভব ভালো ব্যাপার, আর ভাষায় প্রকাশ করা যাবে না। লুকোচুরি দরজা থেকে বেরিয়ে আমরা এবার পৌঁছে গেলাম চিকা মসজিদের সামনে। লুকোচুরি দরওয়াজা থেকে বেরিয়ে 1 মিনিটের হাঁটা পথে আমি চলে এলাম চিকা মসজিদের সামনে। আমি ভেতরে যাব, গিয়ে আপনাদের দেখাবো এই চিকা মসজিদ। এই হলো চিকা মসজিদের গেট, সামনে এইরকম গম্বুজ আকৃতি মসজিদ। এই হলো ভেতরের পরিবেশ। এই হলো চিকা মসজিদের ভেতর দিকটা, পুরো অন্ধকার, ওপর দিকে এইরকম। গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যটি তৈরি হয়েছিল 1450 খ্রিস্টাব্দে। পূর্বে এটি সম্ভবত সমাধিস্থল ছিল। প্রচলিত আছে যে সম্রাট হোসেন শাহ এটিকে কারাগার হিসাবে ব্যবহার করতেন। পরবর্তীকালে এখানে চামচিকের উপদ্রব শুরু হলে এর আরেক নাম হয় চমকান মসজিদ বা চিকা মসজিদ। আমার পেছন দিকেই আছে চিকা ভবন, আর এই চিকা ভবনের পূর্ব দিকেই আছে গুমতি দরওয়াজা। আর এই গুমতি দরওয়াজা কিন্তু এই গৌড় দুর্গের পূর্ব দিকের প্রবেশপথ। এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন গুমতি দরওয়াজা, আমি আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো। আর এই পাশেই আছে চিকা মসজিদ। ইমারতটির বহির্ভাগের পরিমাপ 42 ফুট 8 ইঞ্চি এবং দেওয়াল 8 ফুট 8 ইঞ্চি পুরু। এর চার কোণায় খাঁজ বিশিষ্ট 4টি গোলাকার বুরুজ ছিল, তবে বর্তমানে পশ্চিম দিকের বুরুজ দুটির ওপরের দিকের খাঁজ বিশিষ্ট অংশ ভেঙে গেছে। টাইম এখন 4:28, আর আমরা বেরিয়ে পড়লাম গুমতি দরওয়াজা দেখে। আর এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেইটা হলো কদম রসুল মসজিদের সামনে। এই যে সামনে গেট, এই গেটটা দিয়ে ভেতর দিকে ঢুকতে হবে। লুকোচুরি দরজার ডান দিকেই রয়েছে এই মসজিদ, যেখানে রয়েছে হযরত মুহাম্মদের পদচিহ্ন, যা সুদূর আরব থেকে পীর শাহ জালাল ইয়েমেনি নিয়ে এসেছিল পান্ডুয়ার বড় দরগায়। সেখান থেকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটিকে নিয়ে আসেন গৌড় দুর্গে। পরবর্তীকালে তার পুত্র সুলতান নসরত শাহ 1530 খ্রিস্টাব্দে একটি কোষ্টি পাথরের বেদির ওপর পদচিহ্নটি স্থাপন করে তার ওপর কদম রসুল সৌধ নির্মাণ করেন। এখানে মসজিদগুলো কিন্তু সবকটাই গম্বুজ আকৃতির আছে, প্রত্যেকটা মসজিদ দেখছি সামনে গম্বুজ আকৃতির আছে। যেহেতু 4টে বেজে গেছে, তাই হযরত মুহাম্মদ যে পায়ের ছাপটা থাকে 4টের পরে সেই পায়ের ছাপটা নিয়ে চলে যায়। তো আমি আপনাদের ঘরটা, যে কর্মচারী আছে তাকে বললাম ঘরটা খুলে দিতে বললাম, অন্ধকার ঘর। ঘরের ভেতরে কোন জায়গায় হযরত মুহাম্মদের পায়ের ছাপটা থাকে সেই জায়গাটা দেখাতে পারবো, কিন্তু যেহেতু পায়ের চরণটা নিয়ে চলে গেছে সেইটা দেখাতে পারবো না। চলুন গিয়ে আমি আপনাদের সেই ঘরটাকে দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে এই যে ঘরটা আছে, এই ঘরটায় আছে হযরত মুহাম্মদের পায়ের ছাপ। পুরো অন্ধকার, আর এই সেই জায়গা। আমরা মোবাইলের লাইটে দেখার চেষ্টা করছি। এরপর আমরা দেখে নিয়েছিলাম তাঁতিপাড়া মসজিদ
এবং লোটন মসজিদ। কিন্তু ঘড়িতে বিকাল 4টে বেজে যাওয়ায় আমরা আর মসজিদের ভেতরে প্রবেশ করতে পারিনি। টাইম এখন 5:40 আর আমি এসে পৌঁছালাম আমার গৌর পর্বের শেষ গন্তব্যে শ্রী শ্রী পাতালচণ্ডী কালীবাড়ির সামনে। চলুন, সামনে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, আমি আপনাদের গিয়ে দেখাই সেই মন্দির। মনে করা হয় অত্যন্ত জাগ্রত নাকি এই ভগবান, তাই আপনারা গৌর বেড়াতে এলে এই মন্দির ঘুরে যেতে ভুলবেন না। এই মন্দির হলো বহু পুরনো, সেই সেন বংশদের কুলদেবী, বুঝলেন? সেন বংশদের কুলদেবী, ওনার মায়ের আদেশে ওনারা এখানে লক্ষণাবর্তী নামে মন্দিরটা ছিল। পরে এটা ইয়ে করে নাম চেঞ্জ হয়েছে। তারপরে তো গৌর ধ্বংস হয়ে যায়, লাস্ট শেষ হোসেন শাহ ইয়ে করে রাজত্বর পর তো এখানে গৌর ধ্বংস হয়ে লুপ্ত হয়ে যায় মন্দির, বুঝলেন? আর এই সমাধি যে দেখছেন নিতাই বাবার, উনি আজ থেকে 45 বছর আগে এসছে। উনি এই জায়গাটাতে এসে যখন আসলেন না এখানে, তখন এখানে জঙ্গলে জঙ্গল, মানুষ ঢুকতে পারতো না। এখানে বিভিন্ন মানে কি বলবো, সব জন্তু জানোয়ারই ছিল এখানে, বড় বড় সাপ, বড় বড় ইয়ে। তো ওনার এসে তো উনি গাছের তলায় 7 মাস ছিলেন, ওই গাছতলায় পরিষ্কার করে। তারপরে মায়ের আদেশে থেকে উনি আস্তে 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 এখানে 45 বছর থেকে এই রূপ হয়েছে। পাতালচণ্ডীর রূপটা এই হয়েছে এখন পর্যন্ত। আর মা তো জাগ্রত, মানে যে আসে কাউকে ফিরায়নি, যার জন্য এখন মায়ের ইয়ে হয়েছে ভালো। রাজাদের সময় তখন এটা বন্দর ছিল। বন্দর বলতে এখান থেকেই ওনাদের সব বাণিজ্যিক ব্যবসার রাস্তা ছিল। গঙ্গাটা ছিল, গঙ্গাটা দিয়েই বইত। কালক্রমে গঙ্গা এখন সরে গেছে, বুঝলেন না? তো সেই সময় এই নম্বরটা যে ইয়েটা দেখছেন, শিকলটা, এটা ছিল, এটা বড় ছিল। এটা আস্তে আস্তে মানুষের ইয়ে হওয়াতে এইখানে এই ঝিলে আজ থেকে 150 বছর 100 বছর আগেও কেউ যদি মানত করতো বাড়ির আনুষঙ্গিক ক্রিয়ার জন্যে, বিয়ে পার্বণ, তো এখান থেকে মা জিনিস দিতেন, আবার যথাসময়ে ফিরিয়ে দিতেন। এই সময়ের পরিবর্তনে আর এগুলো লুপ্ত হয়ে গেছে না, মানুষ তো আর ঠিক নয়, যার জন্য এগুলো এখন লুপ্ত হয়ে গেছে। একসময় এখান থেকে সব পাওয়া যেত। এই যে জায়গাটা আছে, এই জায়গায় এক সময় যে নদী বন্দর ছিল, এখানে যে সরে গেছে নদী বন্দর আস্তে আস্তে, সেই নদী বন্দরের থেকে যে জাহাজগুলো আসতো, সেই জাহাজ যে শিকল দিয়ে বাঁধা হতো যে জায়গাটা, সেই জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি। এই হলো সেই জায়গা, এই যে শিকল, এক সময় জাহাজ বেঁধে রাখা হতো এই শিকল দিয়ে, মানে বহু বছর পুরনো এই শিকল। আর এই যে জায়গাগুলো, এই পুরো জায়গাটা দেখছেন, এই পুরো জায়গাটা এক সময় মানে যারা ডাকাত ফাকাত আসতো, তারা এই সব জায়গায় এসে সাধনা করতো, বসে থাকতো। এই জায়গাটাতে এখন বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এক সময় এই জায়গাটা এই রকম পাথরের এই রকমই ছিল। এখন বাজে 6:11 আর আমার মোটামুটি আমার গৌড়ের পর্ব শেষ। আর সকাল থেকে এখন পর্যন্ত আমি গৌড়ের এই পর্বে যার সঙ্গে ঘুরলাম, যে দাদার সঙ্গে ঘুরলাম, সেই দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। আসুন ওনার মুখ থেকে শুনে নিই কিছু কথা। আমাদের রেট হচ্ছে 700 থেকে 1000 টাকার মধ্যে আছে। যেভাবে দেখবে স্পটগুলো সেই হিসাবে একটু ডিমান্ড করে। যেহেতু সারাদিনের ব্যাপার থাকলে ডিমান্ড একটু আলাদা হবে, 2 ঘন্টার ব্যাপার হতে গেলে ডিমান্ড একটু আলাদা হবে। প্রত্যেকটা স্পট ভালোভাবে দেখার আমরা চেষ্টা করছি। আর তোমরা গাইডও করে দেবে? আমরা গাইডও করে দেবো, প্রত্যেকটা স্পটে গিয়ে গাইড করে দেখিয়ে দেওয়ার আমাদের সুবিধা করে দিই আমরা। তো আপনারা যারা আসবেন তারা এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন,
খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে, খুব ভালোভাবে গাইড করেছে। এই ছিল আজকের পর্বটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো একটা স্পটে। ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।